নমস্কার। আজকে আমরা একটা এমন টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। ভারতের অর্থনীতিকে নিয়ে আমাদের লক্ষ্য ছিল জাপান বা জার্মানিকে টপকে যাওয়ার, কিন্তু হলো ঠিক তার উল্টো। ভারত বিশ্ব অর্থনীতির র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ষষ্ঠ স্থানে। তো হঠাৎ করে এমনটা কেন হলো? এর পেছনের আসল কারণগুলো কি? চলুন এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার চেষ্টা করা যাক। তো এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে দেখব। প্রথমে আমরা দেখব র্যাঙ্কিংয়ের এই বদলটা ঠিক কী। তারপরেই আমরা আসল কারণ অর্থাৎ টাকার মানের পতন নিয়ে কথা বলবো। তারপর আমরা জানার চেষ্টা করব যে টাকার দাম কেন কমছে আর এর প্রভাব আমাদের অর্থনীতির ওপর কতটা পড়ছে। আর সবশেষে অবশ্যই ভবিষ্যতের পথ কী হতে পারে সেই সম্ভাবনা নিয়েও আলোচনা করব। তো চলুন সবার আগে দেখে নেওয়া যাক যে ঠিক কী ঘটেছে জানিয়ে এত কথা হচ্ছে। দেখুন, আসল ঘটনাটা হলো ভারত কিছুদিন আগেও বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ছিল, কিন্তু এখন সেখান থেকে এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে চলে এসেছে। আর এর ফলেই যুক্তরাজ্য বা ইউকে আবার আমাদের টপকে পঞ্চম স্থানে উঠে গেছে। যেখানে আমাদের লক্ষ্য আরও এগিয়ে যাওয়ার, সেখানে এই এক ধাপ পিছিয়ে আসাটা নিঃসন্দেহে একটা বড় খবর। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা আসছে। আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো সংস্থাগুলো বলছে যে ভারত এখনও বিশ্বের দ্রুততম গতিতে বাড়তে থাকা বড় অর্থনীতিগুলোর মধ্যে একটা। তাহলে প্রশ্নটা হলো, যদি আমাদের অর্থনীতির গ্রোথ এতই ভালো থাকে তাহলে র্যাঙ্কিংয়ে আমরা পিছিয়ে গেলাম কেন? এর উত্তরটা কিন্তু একটু অন্য জায়গায় লুকিয়ে আছে। এই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণটা কিন্তু আমাদের দেশের মোট উৎপাদনে নেই। আসল কারণটা লুকিয়ে আছে আমাদের টাকার মানে সমস্যাটা আমাদের কলকারখানা বা সার্ভিসে নয়, সমস্যাটা হলো টাকার নিজের দামে। ব্যাপারটা বুঝতে গেলে আমাদের আগে নমিনাল জিডিপি জিনিসটা কি সেটা একটু জানতে হবে। দেখুন, যখন বিশ্বের সব দেশের অর্থনীতিকে একটা লিস্টে আনা হয় তখন সেটা নমিনাল জিডিপির ভিত্তিতে করা হয়, আর এই হিসেবটা সবসময় আমেরিকান ডলারে করা হয়। এটাই হলো সব দেশের অর্থনীতিকে পাশাপাশি রেখে তুলনা করার স্ট্যান্ডার্ড নিয়ম। তো এই হিসেবের একটা দিক কিন্তু বেশ পজিটিভ। আমাদের দেশে কলকারখানা, সার্ভিস সেক্টর সবকিছু মিলিয়ে উৎপাদন কিন্তু বাড়ছে, মানে দেশের ভেতরে অর্থনৈতিক চাকা ঘুরছে। কিন্তু গণ্ডগোলটা বেঁধেছে হিসেবের দ্বিতীয় পার্টটায়। আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম বেশ খানিকটা পড়ে গেছে, আর এটাই পুরো ছবিটাকে বদলে দিয়েছে। টাকার দাম পড়তে পড়তে এখন $1 এগেনস্টে প্রায় 93 টাকায় এসে দাঁড়িয়েছে, অথচ কিছুদিন আগেও এটা 82 থেকে 83 টাকার মধ্যে ঘোরাফেরা করছিল। এই যে হঠাৎ করে টাকার দাম কমে গেল, এটাই আমাদের অর্থনীতির ডলার ভ্যালুর ওপর একটা বড় ধাক্কা দিয়েছে। তো এর ফলে হচ্ছেটা কি? ধরুন, আমাদের দেশে উৎপাদন বাড়ছে ঠিকই, কিন্তু যখন সেই মোট উৎপাদনকে দুর্বল টাকা দিয়ে ডলারে কনভার্ট করা হচ্ছে, তখন ডলারের হিসেবে মোট অঙ্কটা কমে যাচ্ছে। মানে আমরা জিনিস বেশি বানাচ্ছি, কিন্তু টাকার দাম কম হওয়ায় ডলারে তার ভ্যালু কমে যাচ্ছে। আর ঠিক এই কারণেই কাগজে কলমে আমাদের অর্থনীতির সাইজটা ছোট দেখাচ্ছে, আর আমরা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ছি। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, টাকার দাম এভাবে পড়ছে কেন? কি কারণের পেছনে কাজ করছে? চলুন দেখা যাক। এর পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে। প্রথম আর সবচেয়ে বড় কারণ হলো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বেড়ে যাওয়া। সহজ কথায় এর মানে হলো আমরা বিদেশ থেকে যত ডলারের জিনিস কিনছি তার থেকে কম ডলারের জিনিস বিদেশে বেচতে পারছি, ফলে ডলার দেশের বাইরে চলে যাচ্ছে বেশি। এর সাথে যোগ হয়েছে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বৃদ্ধি। আমাদের তো বেশিরভাগ তেলই আমদানি করতে হয়, তাই তেলের দাম বাড়লে আমাদের অনেক বেশি ডলার খরচ করতে হচ্ছে। তাছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ভূ রাজনৈতিক সমস্যা তো আছেই, যার ফলে বিশ্বজুড়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে আমদানি বাড়ছে, রপ্তানি সেভাবে বাড়ছে না, তাই ডলারের চাহিদা বাড়ছে আর টাকার ওপর চাপ বাড়ছে। দেখুন, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে ওই বাণিজ্য ঘাটতি জিডিপির 1.5% কাছাকাছি ছিল, কিন্তু এখন আশঙ্কা করা হচ্ছে যে তেলের দাম আর আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এটা বেড়ে 2%ও পৌঁছাতে পারে, যেটা কিন্তু অর্থনীতির জন্য একটা চিন্তার বিষয়। এই যে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেলাম, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর আসল প্রভাব আমাদের অর্থনীতি আর বিনিয়োগকারীদের ওপরও পড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে আমাদের শেয়ার বাজারে, যেখানে প্রায় 10% পতন দেখা গেছে। বিদেশি বিনিয়োগকারীদের মনেও একটা দ্বিধা তৈরি হয়েছে। যারা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে টাকা ঢালছিলেন, তারা এখন ষষ্ঠ স্থানে থাকা দেশে বিনিয়োগের আগে দুবার ভাবছেন। এর ফলে আমাদের যে লক্ষ্য ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার, সেটা এখন আরও কঠিন মনে হচ্ছে। এখন বরং প্রথম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে করেই হোক পঞ্চম বা চতুর্থ স্থানে ফিরে আসা। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এখান থেকে বেরোনোর রাস্তাটা কি?
সামনে কি সম্ভাবনা আছে? চলুন একবার আমাদের জার্নিটা দেখি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ১৯৯৯ সালেও ভারত বিশ্বের প্রথম ২০টা বড় অর্থনীতির মধ্যে ছিল না। তারপর থেকে গত ২ দশকে আমাদের এক অবিশ্বাস্য উত্থান হয়েছে। আজকে আমরা একটা সাময়িক ধাক্কা খেয়েছি ঠিকই, কিন্তু আমাদের ভবিষ্যতের লক্ষ্যটা কিন্তু এখনও অনেক বড়। আর এই জায়গাটা ফিরে পেতে হলে বা ভবিষ্যতের লক্ষ্যে পৌঁছাতে হলে যা বলা হচ্ছে তা হল ভারতকে এই মুহূর্তে কিছু খুব বড় আর ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। ছোটখাটো পদক্ষেপে শায়দ আর কাজ হবে না। এই যে বলা হচ্ছে ঐতিহাসিক পদক্ষেপ, এগুলোর মধ্যে কি কি পড়ছে? দেখুন, সবার আগে আসছে বাণিজ্য ঘাটতি কমানো। তার জন্য একদিকে যেমন আমদানি কমাতে হবে, তেমনি অন্যদিকে রপ্তানি বাড়ানোর জন্য নতুন পলিসি আনতে হবে। এর সাথে সাথে আন্তর্জাতিক রাজনীতিতেও একটা সক্রিয় ভূমিকা নিতে হবে, যাতে বাইরের দেশের সমস্যা আমাদের অর্থনীতিকে নাড়িয়ে না দেয়। আর সবশেষে রিজার্ভ ব্যাংকের সক্রিয় থেকে টাকার মানকে স্থিতিশীল রাখতে হবে। অনেক বিশেষজ্ঞই কিন্তু এখনও মনে করেন যে ভারতের সেই ক্ষমতা আছে যে ২০২৭-২৮ সালের মধ্যে বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে। কিন্তু এই সাম্প্রতিক ঘটনাটা আমাদের দেখিয়ে দিল যে সেই রাস্তাটা মোটেও সহজ হবে না, পথটা বেশ কঠিন। সুতরাং সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই অর্থনৈতিক চ্যালেঞ্জ আর এত বড় সিদ্ধান্তের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে ভারত কি সত্যি এই কঠিন পথটা পেরিয়ে বিশ্বমঞ্চে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে? এর উত্তরটা বোধহয় সময়ই দেবে।